নমো বুদ্ধায়। আপনাদের সবাইকে আমার চ্যানেল মাইন্ড লোটাসে স্বাগত জানাই। বন্ধুরা, আপনার সাফল্য আপনার বাড়িতে সুখ শান্তি নিয়ে আসে। আপনার সবসময় হাসি খুশি থাকা, পজিটিভ থাকা, সবসময় প্রসন্ন থাকা ও সুস্থ থাকা আপনার এবং আপনার আপনজনেদের জীবনে শ্রেষ্ঠ সুখ এনে দেয়। শুধু তাই নয়, আপনাকে এই পৃথিবীর সবথেকে সুখী মানুষে পরিণত করে। আজকের যে কাহিনীটি আপনাদের শোনাবো তার মধ্যে সম্পূর্ণ দুনিয়ার জ্ঞান সমাহিত আছে, সব রকম সমস্যার সমাধানও আছে। সেজন্য এই কাহিনীটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। বহু বছর আগের কথা, একটি ছোট্ট নগর ছিল। সেই নগরে একজন খুব ধনী শেঠ বাস করতেন। সেই ধনবান শেঠের কাছে সব কিছু ছিল, কোনো জিনিসের কোনো অভাব ছিল না। সেই ধনবান শেঠ তার সমগ্র জীবনে অনেক বড় বড় সফলতা অর্জন করেছিলেন। তিনি যে নগরেই ব্যবসা শুরু করতেন সেখানে অবশ্যই সফলতা পেতেন। তিনি জীবনে কখনোই পরাজিত হননি। তার ব্যবসাও খুব ভালোই চলছিল। তার পিতা তাকে এমন 4টি কথা বলে গিয়েছিলেন যেগুলো সে নিয়মিত পালন করে চলত। সেই কথাগুলোই অনুসরণ করত, আর ওই কথাগুলো ঠিকমতো পালন করার জন্য তার জীবন বেশ সুখেই চলছিল। এভাবেই অনেক সময় অতিবাহিত হয় এবং সেই ধনবান শেঠ বেশ বৃদ্ধ হয়ে পড়েন। তার মনে হচ্ছিল যে তার মৃত্যু খুব নিকটেই, যে কোনো সময় তার মৃত্যু হতে পারে। আর তিনি জানতেন যে তার ছেলে খুব সরল ও বোকা প্রকৃতির। সমাজ ব্যবস্থা সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। সেজন্য তিনি তার ছেলেকে নিজের কাছে ডাকলেন এবং তাকে বললেন, শোনো বাবা, আমি আমার পিতার কাছ থেকে 4টি এমন কথা জেনেছিলাম এবং ওই কথাগুলোই আমি আমার জীবনের প্রতিটা পদক্ষেপে কাজে লাগিয়েছি। সেগুলো অনুসরণ করেই আজ আমি জীবনে এতটা সফল হয়েছি, নিজের জীবন এতটা সুখে অতিবাহিত করতে পেরেছি। সেই কথাগুলো স্মরণ করে চলার জন্যই আমি আজ এতটা সন্তুষ্ট এবং এতটা ধনবান। না আমার বড় কোনো রোগ হয়েছে, আর না আমার অর্থের কোনো অভাব হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ, আমি এই নগরের সবথেকে ধনবান মানুষ। আমার কাছে যা কিছু আছে তাতে আমি খুবই প্রসন্ন। কিন্তু আমি চাই তুমি আমার থেকেও বেশি উন্নতি করো, আরও বেশি নাম হোক তোমার, আরও বেশি অর্থ উপার্জন করো। লোক তোমার ব্যাপারে জানুক, তোমাকে চিনুক। কারণ আমাদের সময়টা অন্যরকম ছিল, আর তোমার ভবিষ্যতের সময়টাও অন্যরকম হবে। ধনবান শেঠ তার ছেলেকে তার বিছানার পাশে বসতে বললেন। আজ আমি তোমাকে দুনিয়ার যে 4টি মহত্বপূর্ণ কথা বলছি তা আমার পিতা আমাকে বলেছিলেন। যদি তুমি ওই 4টি কথা তোমার জীবনে প্রয়োগ করতে পারো, নিয়মিত স্মরণ করে চলতে পারো, তাহলে তুমিও আমার মতো এতটা সফল হতে পারবে। তোমার জীবনও আমার মতোই শান্তিপূর্ণ হবে। তুমি অনেক ধনবান হবে। এই কথাগুলো মেনে চললে না তোমার পরিবারে কোনো দুঃখ আসবে, আর না তোমার ব্যবসায় কোনো সমস্যা উৎপন্ন হবে। এতটা বলার পর ধনবান শেঠ সেই 4টি কথা বলা শুরু করলেন। প্রথমটি তিনি বললেন, কার্যক্ষেত্রে ছায়ার মধ্যে যেও, আর ছায়ার মধ্যেই কার্যক্ষেত্র থেকে ফিরে এসো। দ্বিতীয় কথা, নিজের বাড়ির চারপাশে চামড়ার দেয়াল দিয়ে ঘিরে রাখো। তৃতীয় কথা, সবসময় যখনই খাবার খাবে খাবারকে মিষ্টি করে খেও। এবং চতুর্থ কথা, নিজের স্ত্রীকে সবসময় বেঁধে রাখবে। কথাগুলো বলার পর সেই ধনবান শেঠ নিশ্চিন্ত হয়ে গিয়েছিলেন। তিনি জানতেন যে তার পুত্র খুবই সহজ সরল, পিতার কথা অবশ্যই মেনে চলবে, আর এই 4টি উপদেশ নিজের জীবনে প্রয়োগও করবে আর পালনও করবে। দেখতে দেখতে কিছু মাস অতিবাহিত হওয়ার পর সেই ধনবান শেঠ পরলোকে গমন করলেন। পিতার মৃত্যুর পর সেই ধনবান শেঠের ছেলে সেই 4টি উপদেশের মূল কথা একটি কাগজে লিখে নিল, যাতে সে ওই কথাগুলোকে ভুলে না যায়। আর সে তার নিজের জীবনে সেই 4টি কথা প্রয়োগ করতে লাগলো, সেই কথাগুলো পালন করতে লাগলো।
সবার প্রথমে যে কথাটা তার পিতা তাকে বলেছিল, ছায়ার মধ্যে কর্মক্ষেত্রে যাবে আর ছায়ার মধ্যে কর্মক্ষেত্র থেকে ফিরে আসবে। সে তার বাড়ি থেকে তার দোকান পর্যন্ত সম্পূর্ণ রাস্তা তাঁবু লাগিয়ে দিল, কারণ তার কাছে অনেক অর্থ ছিল আর তাকে আটকানোর মতো কেউ ছিল না। যখনই কেউ তাকে জিজ্ঞাসা করত, তুমি এই রকম কেন করলে, তখন সে তার উত্তরে এটাই বলতো যে আমার পিতা আমাকে এই রকমই করতে বলে গিয়েছিলেন। তারপর সে তার পিতার পরবর্তী কথাটা পালন করল। নিজের বাড়ির চারিদিকে চামড়ার দেয়াল তুলে দিল। এটা দেখে আশেপাশের লোকজন খুব রেগে গেল। লোকজন তার সাথে ঝগড়াও করলো। কেউ কেউ জিজ্ঞাসা করলো, তুমি এই রকম কেন করছো? চামড়ার দেয়াল কেন তুললে? চামড়া থেকে দুর্গন্ধ বের হচ্ছে আর এর থেকে কষ্টও হচ্ছে, এগুলো আজই খুলে দাও। কিন্তু কারোর কোনো কথাই সে শুনল না, কারণ তার কাছে অনেক অর্থ ছিল, যে জন্য কেউ তার সাথে বেশি সময় বিরোধ করতে পারল না। সে দৃঢ় সংকল্প করে ফেলেছিল যে সে তার পিতার সব কথাগুলোকেই সঠিকভাবে পালন করবে, মন থেকে পালন করবে। তার পিতা তৃতীয় যে কথাটি বলেছিলেন যে খাবারকে মিষ্টি করে খাবে, সেজন্য সে প্রত্যহ তার স্ত্রীকে মিষ্টি খাবারই তৈরি করতে বলতো। কখনো মিঠাই, কখনো ক্ষীর, কখনো হালুয়া, কখনো বা পরমান্ন খেত। তার পিতা চতুর্থ যে কথাটি বলেছিলেন যে নিজের স্ত্রীকে সবসময় বেঁধে রাখতে, যার জন্য সে তার স্ত্রীকে প্রত্যহ বেঁধে রাখত। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। দেখতে দেখতে শেঠের পুত্রটির জীবন ধীরে ধীরে বরবাদ হতে লাগলো, কারণ সে তার পিতার সব কথাগুলোর ভুল মানে বার করেছিল আর সেইভাবেই কথাগুলো পালন করে যাচ্ছিল। দেখতে দেখতে তার এত বড় ব্যবসা শেষ হয়ে যাচ্ছিল। তার দোকানে গ্রাহকের সংখ্যাও কমে যাচ্ছিল, কারণ যখন তার ইচ্ছা হতো সে তখনই দোকানে যেত, আর যখন ইচ্ছা হতো তখনই দোকান বন্ধ করে চলে আসতো। তার বাবার এই ব্যবসাতে তার মন বসতো না। তার গ্রাহকরা তার আচরণে বিরক্ত হচ্ছিল। একজন গ্রাহক ধীরে ধীরে তার দোকান থেকে চলে যাচ্ছিল। এই জন্য তার পুরো ব্যবসায় লোকসান হচ্ছিল। যে ব্যবসাটা তার পিতা একদিন মাথার ঘাম পায়ে ফেলে দাঁড় করিয়েছিল, সেই ব্যবসাকে সে কিছু মাসের মধ্যেই বরবাদ করে দিয়েছিল। এখন তার ব্যবসা এতটা খারাপ চলছিল, যার জন্য সে সবসময় চিন্তার মধ্যে থাকত। আর তার ঘরের চারপাশে চামড়ার দেয়াল থাকার দরুন আশেপাশে দুর্গন্ধও ছড়িয়ে পড়ছিল। সেজন্য যারা তার ঘরের আশেপাশে বসবাস করত, তারা সবাই সেখান থেকে উঠে অন্য জায়গায় চলে যাচ্ছিল। চামড়া থেকে বেরোনো দুর্গন্ধের কারণে তার বাড়িতে কেউ আর আসতো না। এমনকি তার বন্ধু ও আত্মীয়রাও তার বাড়িতে আসতে চাইতো না। কিন্তু এখনও সে বুঝতে পারছিল না যে এসব কী হচ্ছে এবং কেন হচ্ছে তার সাথে। সে সবসময় দুশ্চিন্তার মধ্যে থাকত আর সবসময় মিষ্টি জাতীয় খাবার খেত, যার জন্য তার ওজন অনেক বেশি বেড়ে গিয়েছিল। আর এই অধিক স্বাস্থ্যের কারণে কত অসংখ্য রোগ যে তার শরীরে বাসা বানিয়েছিল তার কোনো নিশ্চয়তা নেই। প্রায় প্রতিদিনই তার বাড়িতে চিকিৎসক আসতে লাগলো, যার জন্য তার অনেক অর্থ অপচয় হয়ে যাচ্ছিল। সে তার পিতার চতুর্থ কথাও মেনে চলছিল, অর্থাৎ নিজের স্ত্রীকে বেঁধে রেখেছিল, যার জন্য তার স্ত্রী তার প্রতি রাগ করে তার পিতার গৃহে ফিরে যায়। সে তার স্ত্রীকে বিভিন্ন রকম উপায়ে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার স্ত্রী ফিরে আসতে রাজি হয় না। কারণ কোনো ব্যক্তি এই রকম মানুষের সাথে কেন থাকতে চাইবে যে বিনা কারণে তার স্ত্রীকে বেঁধে রাখে? দেখতে দেখতে সেই শেঠের পুত্রের জীবন সম্পূর্ণ বরবাদ হয়ে গিয়েছিল। না তার কাছে তার ব্যবসা ছিল, না অর্থ ছিল, না ছিল তার স্ত্রী, আর না ছিল সেই সব বন্ধু যারা অর্থের লোভে তার কাছে আসতো। তার শরীরও ঠিক ছিল না, যার জন্য সে সবসময় চিন্তিত থাকত। সে এখনও বুঝতে পারত না আসলে এসব কি হচ্ছে তার সাথে। এই সব কথা ভেবে ভেবে সে সবসময় দুশ্চিন্তা করত। মনে মনে সে তার বাবাকে দোষ দিত, বাবা, আপনি তো আমার জীবনটাই বরবাদ করে দিলেন, আর ওই 4টি কথা পালন করে
আমার সব কিছু চলে গেছে। না আমার কাছে আমার ব্যবসা আছে, না আছে ধন দৌলত, আর না আছে কোনো আত্মীয় স্বজন, না আছে আমার স্ত্রী, এমনকি আমার স্বাস্থ্যটাও ঠিক যাচ্ছে না। আপনার জন্যই আমার সম্পূর্ণ জীবন বরবাদ হয়ে গেছে। যদি আমি আপনার ওই 4টি কথা না মানতাম, নিজের জীবনে যদি প্রয়োগ না করতাম, তাহলে আজ আমি সুখে জীবন কাটাতাম। আপনার এই 4টি কথা মেনে চলে আমার কী লাভ হলো? আমি একজন আজ্ঞাকারী ছেলের মতন আপনার সব কথা ভালো করে মেনে চললাম, সেগুলো বিশ্বাস করলাম, সেগুলো পালন করলাম। কিন্তু আমি মূর্খ ছিলাম যে আমি আপনার সব কথা বিশ্বাস করেছিলাম। এটা বলে সে কাঁদতে লাগলো। তখন একদিন সে জানতে পারল পাশের গ্রামে একজন সাধু এসেছেন, যিনি সমস্ত সমস্যার সমাধান বলে দিতে পারতেন, সে যতই কঠিন সমস্যা হোক না কেন। সেজন্য সে ভাবল তাহলে সেই সন্ন্যাসীর সাথে দেখা করে আসা যাক, হতে পারে আমি আমার সমস্যার সমাধান পেয়ে যাব। এই আশায় সে সেই সাধুর কাছে পৌঁছালো। সেখানে পৌঁছে সে একেবারে সাধুর চরণের উপর গিয়ে পড়ল এবং জোরে জোরে কাঁদতে লাগলো। সে বলতে লাগলো, গুরুবর, এখন আপনিই আমাকে রক্ষা করতে পারেন। আমার পিতা আমার গোটা জীবনটাকে বরবাদ করে দিয়েছে। আজ আমার যে অবস্থা তা আমার পিতার জন্য। আমার পিতা আমাকে যা যা বলেছিলেন আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। সবসময় একজন ভালো ছেলের মতো তাঁর সমস্ত কথা শুনেছি, আমার সমস্ত দায়িত্ব পালন করেছি। কিন্তু দেখুন আমার পিতা আমার সাথে কী করলো। মরে যাবার সময়ও আমাকে ভুল কথা শিখিয়ে গেলেন, যার ফল আমাকে এখনও ভুগতে হচ্ছে। কারণ আমি ওনার কথাগুলো আমার জীবনে প্রয়োগ করেছি, সেগুলো পালন করেছি। আর দেখুন আজ আমার সম্পূর্ণ জীবন নষ্ট হয়ে গেছে। কিন্তু আমি এখনও জানতে পারলাম না আমার পিতা আমার সাথে কেন এমন করলেন। আমি কি ওনার কোনো ক্ষতি করেছিলাম? এটা বলে সে সাধুর সামনে আরও জোরে জোরে কাঁদতে লাগলো। তখন ওই সন্ন্যাসী শেঠের ছেলেকে বললেন, শোনো বাবা, আগে তুমি শান্ত হও, আগে তুমি আমাকে সমস্ত কথা বলো। কেন তুমি এত কাঁদছো? তোমার সাথে কি এমন হয়েছে? তোমার এই সমস্যার কারণ কি? সন্ন্যাসীর এই প্রশ্ন শুনে শেঠের পুত্র সেই কাগজটা সন্ন্যাসীর হাতে দিল, যেটা সে তার পিতার মৃত্যুর আগে লিখেছিল, যে কাগজটার মধ্যে সে সেই 4টি কথা লিখে রেখেছিল। সন্ন্যাসী কাগজটা নিলেন এবং সেটা পড়তে লাগলেন। পড়া শেষ করে তিনি জোরে জোরে হাসতে লাগলেন এবং শেঠের পুত্রকে বললেন, তোমার পিতা তোমাকে দুনিয়ার সবথেকে বড় শিক্ষা এবং সবথেকে বড় জ্ঞান দিয়ে গেছেন, কিন্তু তুমি সেটা বুঝতেই পারোনি। তুমি সেগুলোকে সঠিকভাবে পালন করতে পারোনি। আর তুমি বলছো তোমার পিতা তোমাকে ভুল কথা শিখিয়ে গেছেন। তোমার পিতা তো তোমার পরীক্ষা নিচ্ছিলেন যে তুমি তার কথার সঠিক অর্থ বের করতে পারো কি না। যদি তিনি চাইতেন তাহলে এই কথাগুলোর অর্থ তোমাকে সঠিকভাবে বুঝিয়ে বলতে পারতেন, কিন্তু তিনি চেয়েছিলেন তুমি এই কথাগুলোর অর্থ নিজে থেকে জানো, নিজে থেকে বোঝো এই কথাগুলোর অর্থ আসলে কি। কিন্তু এখন মনে হচ্ছে তোমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। তোমার থেকে বড় মূর্খ আমি আজ পর্যন্ত দেখিনি। যার কাছে দুনিয়ার এত বড় জ্ঞান আছে সে এতটা মূর্খ কি করে হতে পারে? তোমার কাছে কোনো জ্ঞানই নেই, তুমি কোনো জ্ঞান অর্জন করতেই পারোনি। যদি তুমি এই কথাগুলোর সঠিক অর্থ বুঝতে পারতে, তাহলে তুমিও তোমার পিতার মতো সাফল্য পেতে, সুখে থাকতে, তোমার জীবন শান্তিতে অতিবাহিত হতে পারত। কিন্তু তুমি এতটাই মূর্খ যে তুমি তোমার পিতার কথার ভুল অর্থ বের করে নিলে। এই কথাগুলোর অন্তর্নিহিত অর্থ সম্পর্কে একটুও ভাবোনি। তোমার পিতা তোমাকে যা বলল তুমি সেটা করাই শুরু করে দিলে। যখন তুমি এই কথাগুলোর সঠিক অর্থ বুঝতে পারছিলে না, তখন কোনো জ্ঞানী বা বয়স্ক মানুষের কাছে জিজ্ঞাসা করতে পারতে। তোমার পিতার এই কথাগুলোর অর্থ তুমি যা ভেবেছ, আসলে কথাগুলোর অর্থ কিন্তু তেমনটা নয়। তখন সেই ধনবান শেঠের পুত্র সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন, হে গুরুবর, আপনি কি বলতে চাইছেন? আমি আমার পিতার কথাগুলো ঠিকভাবে বুঝতে পারিনি।
আর এই কথাগুলোর মধ্যে বোঝার মতো আছেই বা কি? উনি তো আমাকে পরিষ্কারভাবে কথাগুলো বলে গিয়েছিলেন এবং আমি আমার জীবনে সেগুলোই পালন করেছি। আমি ভুল কি করেছি? সন্ন্যাসী আবার হাসতে লাগলেন এবং শেঠের পুত্রকে বললেন, বাবা, এই যে কথাগুলো এই কাগজে লেখা আছে, এর এক অন্তর্নিহিত গূঢ় অর্থ আছে যেটা তুমি বুঝতে পারোনি, যে জন্য তোমার গোটা জীবন বরবাদ করে ফেলেছ। কিন্তু এখনো বেশি দেরি হয়নি, এখনো তোমার কাছে অনেক সময় আছে। যদি তুমি চাও তাহলে এখন থেকেই পরিশ্রম করে তোমার সম্পূর্ণ জীবনকে বদলাতে পারো। শেঠের পুত্র খুব মন দিয়ে সন্ন্যাসীর কথাগুলো শুনছিল। তার মনের মধ্যে উথাল পাথাল হচ্ছিল। সে দ্রুততার সাথে জিজ্ঞাসা করল, তাহলে কৃপা করে আমাকে ওই 4টি কথার প্রকৃত অর্থ বুঝিয়ে দিন না। আসলে ওই কথাগুলোর মানে কি? সন্ন্যাসী তাকে বললেন, তোমার পিতা তোমাকে যে প্রথম কথাটা বলেছিলেন যে কর্মক্ষেত্রে ছায়ার মধ্যে দিয়ে যাবে আর ছায়ার মধ্যে দিয়েই বাড়ি ফিরবে, এই কথার প্রকৃত অর্থ হলো সূর্য ওঠার আগে কর্মক্ষেত্রে যাবে এবং সূর্য অস্ত যাবার পর সেখান থেকে ফিরবে, যার ফলে তুমি দোকানে অধিক থেকে অধিক সময় থাকতে পারবে। তুমি তোমার কাজকে ভালো করে বুঝতে পারবে, ভালো করে করতে পারবে। কিন্তু তুমি তো এই কথার অর্থই বদলে দিয়েছ। তুমি তো তোমার বাড়ি থেকে দোকান পর্যন্ত এমন তাঁবু লাগিয়ে দিয়েছ যাতে তুমি ছায়ার মধ্যে যেতে পারো আর ছায়ার মধ্যে আসতে পারো। এখন তুমিই বলো, তুমি কি তোমার পিতার এই কথাগুলোর সঠিক অর্থ বুঝেছিলে? এটা শুনে সেই শেঠের পুত্র আরও জোরে জোরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, হে গুরুবর, আমারই ভুল ছিল যে আমি আমার পিতার বলা কথার ভুল অর্থ বের করেছি, আর এই জন্যেই আজ আমি পুরোপুরি বরবাদ হয়ে গেছি। আমি সবথেকে বড় মূর্খ ছিলাম। আমার পিতা তো আমাকে এই মহত্বপূর্ণ জ্ঞান দিয়েছিলেন, কিন্তু আমি সেই হীরেকে পাথর ভেবেছিলাম। তারপর সে সন্ন্যাসীকে জিজ্ঞাসা করল, হে গুরুবর, দ্বিতীয় কথার অর্থ কি? ওই সন্ন্যাসী দ্বিতীয় কথাটির অর্থ বোঝানোর জন্য বললেন, চামড়ার দেয়াল তুলে দেওয়ার অর্থ হলো তোমাকে তোমার পিতা তোমার বাড়িতে কুকুর বা বিড়াল পোষার কথা বলেছিলেন। তোমার বাড়িতে কুকুর বা বিড়াল থাকলে তারা তোমার বাড়িকে চারিদিক থেকে রক্ষা করবে, যার ফলে তোমার ধনদৌলত চারিদিক থেকে সুরক্ষিত থাকবে, তোমাকে তোমার শত্রুর হাত থেকেও বাঁচাবে, আর তুমি নিশ্চিন্তে দোকানে গিয়ে কাজ করতে পারবে। চামড়ার দেয়াল বানানোর আসল মানে এটাই। তুমি তো চামড়ার দেয়ালের অর্থ অন্য কিছুই ভেবে নিয়েছ। তুমি তো তোমার ঘরের চারপাশে চামড়ার দেয়াল তুলে দিলে, যার জন্য তোমার ঘরের আশেপাশে দুর্গন্ধে ভরে গেছে। তোমার পাড়াপড়শিরাও এই দুর্গন্ধ সহ্য করতে না পেরে বাড়ি থেকে অন্য জায়গায় চলে গেছে। এমনকি তোমার আত্মীয় বন্ধুরাও ওই দুর্গন্ধের জন্য তোমার বাড়িতে আর আসতে চায় না। এখন পরিস্থিতি এমন হয়ে গেছে যে তোমার বাড়িতে না কেউ আসে না কেউ যায়, আর এই কারণেই লোক তোমাকে অপছন্দ করছে। তোমার বরবাদির জন্য এটাও একটা বড় কারণ। শেঠের পুত্র জিজ্ঞাসা করল, গুরুবর, এগুলো তো বুঝলাম, কিন্তু খাবারকে মিষ্টি করে খাওয়া, এর মানে কি? আমি তো আমার পিতার কথা অনুযায়ী প্রতিদিন মিষ্টি খাবার খেয়ে যাচ্ছি। এখন দেখুন আমার ওজন কত বেড়ে গেছে, যে জন্য বিভিন্ন রকম রোগ আমার শরীরে প্রবেশ করেছে। আমি কি এই কথারও ভুল অর্থ বের করেছি? তখন সন্ন্যাসী তাকে বললেন, হ্যাঁ, তুমি এই কথারও ভুল অর্থই বের করেছ। মিষ্টি করে খাবার অর্থাৎ যখন তোমার প্রচণ্ড খিদে পাবে তখনই তোমাকে খাবার খেতে হবে, না তার আগে না তার পরে। যদি তোমার খিদে কম পায় তখন তুমি সেই খাবারগুলো সব খেতে পারবে না, সেগুলো নষ্ট হয়ে যাবে, খাদ্যের কোনো কদর থাকবে না তোমার কাছে। সেই খাবার তোমার কাছে মিষ্টি লাগবে না। যতই সুস্বাদু খাবার হোক না কেন, যদি কোনো ব্যক্তির খুব জোরে খিদে পায় তাহলে তার সামনে শুকনো রুটি থাকলেও খেয়ে নিতে পারে, তখন সে কোনো বাছাবাছিও করে না। সেই শুকনো রুটিও তার কাছে সুস্বাদু মনে হয়। সেই খাবার সে ভালোবেসে খায়, আর সেই খাদ্য গ্রহণ করার সময় তার কাছে তা সুস্বাদু ও মিষ্টি মনে হয়।
এজন্যই তোমার পিতা তোমাকে বলেছিলেন যে ভোজন মিষ্টি করে খাবে। এর ফলে তোমার স্বাস্থ্যও ঠিক থাকবে। যখন কোনো ব্যক্তির খুব খিদে পায় সেই সময় যদি সে খাবার খায় তাহলে সেই খাবার তার শরীরে অমৃতের সমান কাজ করে। আর যদি কোনো ব্যক্তির খিদে না পায় আর সে যদি সেই সময় আহার করে তাহলে সেই খাবার তার কাছে বিষের সমান হয়। কিন্তু তুমি তো এই কথারও ভুল অর্থ বের করেছো। তুমি রোজ মিষ্টি খাবার খাওয়া শুরু করলে, তোমার ওজনও বেড়ে গেল আর তোমার স্বাস্থ্যও খারাপ হয়ে গেল। এটাই তোমার তৃতীয় ভুল ছিল। তোমার জীবন বরবাদ হয়ে যাচ্ছিল। শেঠের পুত্র তার চতুর্থ কথার মানে জিজ্ঞাসা করল যে নিজের স্ত্রীকে বেঁধে রাখা এই কথার অর্থ কী। সে জিজ্ঞাসা করল, আমি কি এই কথারও ভুল অর্থ বুঝেছিলাম? সন্ন্যাসী বলল, নিজের স্ত্রীকে বেঁধে রাখার অর্থ এটা নয় যে তুমি তাকে প্রতিদিন দাঁড় করিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখো। এ কথার প্রকৃত অর্থ হলো, যখনই তোমাদের দুজনের মধ্যে মতভেদ সৃষ্টি হোক বা ঝগড়া বা মনোমালিন্য হোক, তখন তুমি তোমার স্ত্রীর গায়ে হাত তুলবে না। যতক্ষণ একজন স্ত্রী তার স্বামীর সাথে ভালোবাসার সম্পর্কে বেঁধে থাকে ততক্ষণ সে তার সম্পর্ককে সম্পূর্ণভাবে বেঁধে রাখার চেষ্টা করে। আর এই সময় যদি তোমার স্ত্রীর সাথে কোনো ভুল বোঝাবুঝি হয়ে যায়, যদি কোনো ভুল করে ফেলো, যদি তুমি তার গায়ে হাত তোলো তাহলে সে তোমাকে ছেড়ে চলে যাবে। কিন্তু যদি তুমি তার গায়ে হাত না তোলো তাহলে সে তোমাকে কখনোই ছেড়ে যাবে না। এই কথার অর্থ তুমি যা ভেবেছ তা নয়। সঠিক অর্থ বুঝলে তোমার জীবন খুশিতে ভরে উঠত। তোমার পিতা তোমাকে যে জ্ঞানের কথা বলে গেছিলেন তা এই দুনিয়ার এক অদ্ভুত জ্ঞান, কিন্তু নিজের মূর্খতাবশত তুমি সেই জ্ঞানের ভুল অর্থ বের করেছ, আর যার ফলে তোমার স্ত্রী তোমাকে ছেড়ে চলে গেছে। তোমার কোনো বন্ধু, তোমার কোনো আত্মীয় তোমার বাড়িতে আসে না, আর তার সাথে সাথে তোমার ব্যবসাও ভেঙে পড়েছে। এখন তুমি এই কথার সঠিক অর্থ বুঝতে পেরেছ। নিজের স্ত্রীর কাছে গিয়ে ক্ষমা চাও, নিজের বাড়ি থেকে চামড়ার দেয়াল খুলে দাও, আর সব সময় নিজের দোকানে সূর্যোদয়ের আগে যাবে আর সূর্যাস্ত হবার পর বাড়ি ফিরবে। কারণ তুমি অধিক থেকে অধিক সময় নিজের ব্যবসায় দিতে পারবে। আর এইভাবে যদি তুমি কাজ করতে থাকো তাহলে তোমার জীবন সুখে অতিবাহিত হবে। সবসময় মন খুশিতে ভরে থাকবে। খাবার তখনই খাও যখন তোমার প্রচণ্ড খিদে পাবে, যাতে তুমি ওই খাবারের কদর বুঝতে পারো, সম্মান করতে পারো। এর ফলে তোমার স্বাস্থ্যও ঠিক থাকবে আর তোমার জীবনে কোনো সমস্যাই আসবে না। তাহলে আজ থেকেই এই কথাগুলোর সঠিকভাবে পালন করা শুরু করো, যাতে তোমার জীবন সঠিক পথে আসতে পারে। তোমার পিতার মতোই তুমি তোমার জীবনও সুখে কাটাতে পারো। নিজের পিতার মতোই তুমিও নাম, মান, সম্মান অর্জন করতে পারো। এরপরে সেই শেঠের পুত্র সন্ন্যাসীর চরণে নতমস্তক হয়ে সন্ন্যাসীকে কোটি কোটি প্রণাম জানিয়ে সেখান থেকে প্রস্থান করে এবং সবার আগে নিজের স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য যায়। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই কাহিনীটি? কমেন্টে অবশ্যই জানাবেন। আর তার সাথে সাথে এই কাহিনীটি নিজের পরিবার, বন্ধু এবং পরিজনের সাথে শেয়ার করতে ভুলবেন না। যদি এই কাহিনীগুলি আপনাদের ভালো লাগে তাহলে আরও এই রকম কাহিনী শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কাহিনী ভালো লাগলে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন। নমো বুদ্ধায়।